গল্পের নাম অবসেশন ওয়াজ লাভ। লেখনীতে নিরুর কল্পনারাজয়। পর্ব ৮। আমি কি আসতে পারি? শায়েন ওসমান মির্জা এবং ঝিলিকের কথার মাঝে ঢুকতে ঢুকতে বলল। তাকে দেখে ওসমান মির্জা হাসলেন। বললেন, এসো এসো বাবা, বসো। শায়েনের আওয়াজ শুনে আয়ুষ যেতে গিয়েও গেল না, বরং সেখানে থেকেই পরখ করতে থাকল তাদের। শায়েন বলল, আঙ্কেল, আসলে আজ সকাল টাইমটা খুব ফ্রি ছিলাম, ভাবলাম ওয়ান অ্যান্ড অনলি ছাত্রীকে পড়িয়ে আসি। বেশ করেছ বাবা, তিনি ঝিলিককে বললেন। ঝিলিক পড়বে এখন? ঝিলিক দ্বিধা করে না, পড়াই যায়। তাছাড়া সামনে তার আরও অনেক দূর যাওয়ার আছে। সে লক্ষ্য কিছুতেই ভাঙা যাবে না এসবের চক্করে। তাই সে রাজি হয়, বলে, হ্যাঁ কেন নয়। সাজ আসে ততক্ষণে নাস্তা নিয়ে। ঝিলিককে নাস্তা দিতে দিতে বলে, ওমা স্যার, ও তো চলে এসেছেন দেখছি। স্যার, আপনি কিছু নিবেন? না, আমি সকালের টাইমটা কিছুই খাই না, হেসে জবাব দিল শায়েন। সাজও বিনিময় হাসল। ঝিলিককে শাসিয়ে বলল, এগুলো সব ফিনিশ করবি আর তারপর ওষুধ কিন্তু। শায়েন চিন্তিত ভঙ্গিতে শুধায়, কি হয়েছে ওর? আর বলবেন না, দুর্বল খুব। এই আর কি। এটা তো ঠিক নয় ঝিলিক, তোমার এখন খাওয়া দাওয়া করা উচিত। মাঝ থেকে ওসমান মির্জা বললেন, ঠিক আছে তবে। শায়েন, তুমি আজ একটু ম্যানেজ করে নাও এদিকটায়। ওর আজ শরীর ভালো নয়, তাই আর কি। ইটস ওকে আঙ্কেল, এসব কোনো ব্যাপার না। ঝিলিকের পানে তাকিয়ে শুধাল, কি পড়বে স্টুডেন্ট? ঝিলিক ভেবে চিনতে বলে, অ্যাকাউন্টিং পড়া যায়। তাদের কথোপকথনে ওসমান মির্জা বলেন, আসি তবে আমরা। ওসমান মির্জা হেসে চলে গেলেন। সাজ ঝিলিককে বলল, তাহলে আমি বইগুলো এনে দিচ্ছি। সাজ যাওয়ার সময় আয়ুষকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, আপনি যাবেন না? আয়ুষ সাজের পানে তাকায় না, দৃষ্টি তখনও সামনে বসা দুজনের উপর। নাকের ডগা ফুলে উঠছে ক্রমশ। গমগ্মে স্বরে বলে, যা তুই। সাজ বিনা প্রশ্নে চলে গেল। কিছুক্ষণের মাঝেই ফিরে এসে ঝিলিকের বইগুলো দিয়ে গেল। তবে আয়ুষ যেতে পারল না। ওর কেবল মনে হল ঝিলিক আর শায়েন একা থাকবে। আয়ুষের বেরোনোর কথা ছিল। মিটিংয়ের জন্য একের পর এক কল আসা আরম্ভ হল। আয়ুষ বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে রাখল। বাগানের দিকটা সে ঘুরঘুর করা শুরু করল। নজর কেবল তাদের দিকেই। সহ্য হল না তাদেরকে তার একসাথে। ঝিলিক আবার হাসছে। আয়ুষের হাত মুষ্টিবদ্ধ হয়ে এল। আয়ুষ এগিয়ে গেল প্রচণ্ড ক্ষিপ্ততায়। প্রচুর জোরে শব্দ করে থাবা মারল টেবিলে। শায়েন আর ঝিলিক দুজনই হতবাক হল। শায়েন অবাক হয়ে শুধাল, কি হয়েছে মির্জা? আয়ুষ নিজেকে সংযত করে মৃদু হাসল। বলল, কফি। শায়েন বিরক্তিতে দুপাশে মাথা নাড়ল। বলল, লাগবে না মির্জা। আয়ুষ আবারও মৃদু হাসল। চলে এলো তাদের মাঝ হতে। শায়েন আবারও পড়াতে মন দিল। শায়েন ঝিলিককে বাগানের দিকটা বসে পড়াচ্ছে আর আয়ুষ সেদিকটায় নানান বাহানায় বারংবার ঘুরঘুর করছে এখনও। ঝিলিকের নজর এড়ায়নি তা। তবে তার ভাবে কোনো পরিবর্তন নেই। পরের বার আয়ুষ আসলো আবারও তাদের সামনে। শায়েন চশমা ঠেলে তার দিকে তাকাল। এই নিয়ে কম করে হলেও 10 বার আয়ুষ ঘুরে গেল। শায়েনের সাথে সাথে ঝিলিকও তাকাল তার দিকে। আয়ুষের মনে মনে হিংসে, অথচ ওপর উপর যেন ভালোবাসা উপচে পড়ল শায়েনের প্রতি তার। জিজ্ঞেস করল, কফি? শায়েন কুঞ্চিত ভ্রুতে জবাব দিল, এই নিয়ে সপ্তমবারের মতো আপনি আমাকে কফি খেতে বললেন। আপনাদের বাড়িতে কি কফি ছাড়া আর কিছুই নেই? নাকি আপনারও আমার কাছে পড়তে মন চাইছে? আয়ুষ নিজের উপর বিরক্ত হল। এখন এই প্রফেসরকে সে কোনোভাবে বের করতে পারবে না। ঝিলিক তা হতে দিবে বলে মনে হয় না। ঝিলিককে অন্য কারো সাথে দেখাটাও তার সহজ ক্ষমতার বাহিরে। ঝিলিককে তো সে পরে দেখে নেবে। আপাতত শায়েনের কথাটাও তার খারাপ লাগল না। শায়েন নামক পুরুষটি ভীষণ চিপকু। আপাতত চড়ে যাওয়া মেজাজে তার হিতাহিত গান শূন্য। ফট করেই বলে বসল, বইখাতা আনব? শায়েন অবাক হল।
হাতের বইখানা বন্ধ করে আয়ুষের দিকে তাকিয়ে রাগত্ব স্বরে বিরক্ত হয়ে বলল, মশকরা করছে মির্জা? না না, আপনি স্যার মানুষ। মশকরা তাও আপনার সাথে? তবা কাটা উচিত একথা ভবার আগেও। সায়ন তখনও বিরক্ত ভঙ্গিতে আয়ুষের পানে তাকিয়ে। সায়ন তিক্ত, বিরক্ত হয়ে বলল, আজ এটুকুই থাক ঝিলিক। কাল আবার আসব। উঠে দাঁড়াল এই বলে সে। আয়ুষ বিজয়ীর মতো করে হাসল। সায়ন যাওয়ার আগে বলল, পরের বার অন্য বাহানা খুঁজবেন মির্জা। হ্যাঁ হ্যাঁ, একদম। আবার আসবেন। বিদায়ে। হাত নেড়ে বিদায়ের ভঙ্গি করল। ঝিলিক বিরক্ত হল। সায়ন পড়াল মোটে 1 ঘণ্টা। সায়ন চলে যেতেই আয়ুষ ঝিলিকের সামনে এল। ঝিলিক তাকানোর প্রয়োজন বোধ করল না। সার্ভেন্টের মধ্যে একজনকে হাঁক ছেড়ে ডাকল বইগুলো নিয়ে যাওয়ার জন্য। পাশ থেকে একজন এসে বইগুলো সাথে নিল। আয়ুষ ঝিলিকের সাথে কথা বলতে চাইল। ঝিলিক তাকাল না। উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াল না। আয়ুষের চোখ দুটো রক্তিম। শ্বাসের ওঠানামার বেগ কিঞ্চিত বেড়েছে। ঝিলিককে ডাক দিয়ে বলে, ঝিলিক, সায়নের কাছে তুমি আর পড়বে না। আশ্চর্যজনক ব্যাপার হল, ঝিলিক তার দিকে ফিরেও চাইল না। আপনমনে গুনগুন করতে করতে চলে গেল। আয়ুষ অবাক হল। ঝিলিক আয়ুষকে এমনভাবে এড়িয়ে গেল যেন সেখানে ঝিলিকবিহীন কারও অস্তিত্ব বিদ্যমান ছিল না। আয়ুষ আবারও ডাকল, ঝিলিক। কোনো সাড়াশব্দ আসে না। ঝিলিক চলে যায়। আয়ুষ ক্লান্ত ভঙ্গিতে সেখানে থাকা একখান চেয়ারে ধপ করে বসে পড়ে। শরীরের অবস্থা ব্যক্তিক। জ্বরটর আসছে বোধহয় হুড়মুড়িয়ে। সবকিছু কেমন অসহ্য লাগছে। হাত দুটো কপালে ঠেকিয়ে মাথাটা খানিক নোয়াল। কবে এসব ঝড়ের ইতি ঘটবে কে জানে? আয়ুষের মনে প্রশ্ন জাগল, ও কি আদৌ এসব থেকে বেরিয়ে আসতে পারবে? আর যদি পারেও, ততদিনে যদি অনেকটা দেরি হয়ে যায়? ঝিলিক কি তখন তাকে ভুল বুঝবে? ক্ষমা করতে পারবে? ভাবতে পারে না আর সে। ঝিলিকের এড়িয়ে চলা তার ক্ষতবিক্ষত হৃদয়ে ঘা হয়ে বিচ্ছে মনে হচ্ছে। রক্তাক্ত হৃদয়ের গোলাপ হঠাৎ কাটাতে পরিবর্তিত হয়েছে। যে গোলাপ এতদিন হৃদয়ের দোলাচল প্রশমিত করেছে সে হৃদয়ে তুফান সৃষ্টি করেছে। আর সেই অমায়িক ঘূর্ণির নাম ঝিলিক মির্জা। আয়ুষ কোনো রকমে উঠে দাঁড়াল। সায়নের মতিগতি তার ঠিক লাগল না। পুরুষটি কোথাকার? তাকে ওসমান মির্জা পেলই বা কী করে? একবার ভাবল ওসমান মির্জার সাথে কথা বলে নেবে। হয়তো এটাই উচিত। উঠে যাওয়ার জন্য পায়ের পাতায় ভর দিতে গিয়েই তার মাথাটা ঘুরে উঠল। পাশের চেয়ারটা তার শক্তপোক্ত হাতখানা আষ্টেপৃষ্ঠে ধরল। অন্য হাত গেল মাথায়। কসমিনকালেও আয়ুষের শরীর জ্বর সয় না। অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এখনও একই দুর্দশা। একই? কি হলো আপনার? সাজ বাগানের দিকটায় এসেছিল ঝিলিকের পড়াশোনার পাঠ চুকেছে কিনা তা পরখ করতে। অথচ এখানে আয়ুষের এমন অবস্থা দেখে সে আতঙ্কিত হল। দৌড়ে গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়াল। আয়ুষ দুপা পেছনে সরে এল। চেয়ার ধরে রাখা হাতখানার মাধ্যমে তার সীমারেখা তাকে মনে করিয়ে দিল। বলল, ঠিক আছি আমি। নিজের কাজে যা। বলেই টলতে টলতে কোনোরকমে নিজেকে স্থির করে নিল। বাবার রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। পেছনে ফেলে গেল একজোড়া বাড়িধারায় বর্ষণমান আখিদ্বয়। যার মনে ব্যর্থতার ছায়া। অস্ফুট স্বরে সে বলল, সে নারী ভাগ্যবান যার জন্য আপনার এত সীমারেখা। আব্বু, ওই প্রফেসরটাকে তুমি কিভাবে চেনো? ওসমান মির্জা নিজ কক্ষে কাউচে বসে হিসেবের কাজ করছিলেন। আয়ুষের এমন কথায় তিনি তার উপর নজর নিবিষ্ট করলেন। কপাল কুঁচকে জানতে চাইলেন, হু? কি বলে? আয়ুষ ভেতরে এল। মালিহা বেগম বোধহয় কিচেনে, সেখানেই হওয়ার কথা। আয়ুষ বাবার সামনে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে বসল, আব্বু, প্রফেসর যে ঝিলিককে পড়ায়, ওনাকে তুমি কিভাবে চেনো? ওসমান মির্জা নড়েচড়ে বসলেন। গম্ভীর মুখই জবাব দিলেন, সে আমার এক বন্ধুর ছেলে। আমি বলাতেই সে এখানে পড়াতে এসেছে। এই দিনই ল্যান্ড করেছে বাংলাদেশে। বন্ধু? কোনো বন্ধু? ল্যান্ড করেছে মানে? প্রফেসরটা বাংলাদেশের নয়? না, এই দিনই রাশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেছে তোমার রাশেদ আঙ্কেলের ছেলে। ও রাশেদ চৌধুরীকে? এ বিষয়ে আয়ুষের মনে নেই, তবে খুব ছোটবেলায় হয়তো তিনি মির্জা বাড়িতে আসতেন।
আয়ুষের মনে নেই। আর না তো চেনা আয়ুষ ভাবুক হয়ে ভাবতে আরম্ভ করল। ওসমান মির্জা তাকে দেখে বললেন, কি ভাবছ? আর হঠাৎ এইসব প্রশ্ন কেন? শায়েন চৌধুরীর পরিবর্তে অন্য কোনো ফিমেল টিচারকেও তো আনা যায়। কেন? কেন মানে? বাড়িতে মেয়ে রয়েছে, ছেলেটা ভালো নাকি খারাপ এসব যাচাই না করেই। ঝিলিক কিছু বলেছে? ওসমান মির্জা আয়ুষকে থামিয়ে শুধালেন। আয়ুষ কপাল কুঁচকাল। বলল, কি বলবে? তাহলে তোমার এত কৌতূহল কিসে? ভুলে যেও না, বিয়ের বিষয়টা নিয়ে এখনও কিন্তু আমি তোমায় মাফ করিনি। তার উপর তুমি প্রতিরাতে অফিসে কাটাও, এমনকি বাড়িতেও থাকো না খুব একটা, তাহলে বিয়েটা করলে কেন? মেয়েটা যে কষ্ট পাচ্ছে এটা তুমি দেখতে পাচ্ছ না? আয়ুষ এসবে কান দেয় না। ওসমান মির্জার কথাগুলোর প্রত্যুত্তরে কেবল বিরক্তি ঝাড়ে। বেরিয়ে আসে গম্ভীর ভঙ্গিতে। ওসমান মির্জা চেঁচালেন তার উপর, কথা শুনছ না কেন তুমি? এই ছেলে! ওসমান মির্জা ছেলের কার্যকলাপে হতাশ হলেন। কিছুদিনের মাঝে ছেলেটার এমন অবনতি মানা যায় না। আয়ুষ বেরিয়েছিল সকালে। মাগরিবের আয়ানের আগে করে বাড়িতে ফিরেছে। মাগরিবের নামাজটা কোনোরকমে আদায় করেছে। জায়নামাজে বসলেই আয়ুষের কেমন নিজেকে শান্ত মনে হয়। মনে হয় সে সব কিছু পেরোতে পারে যদি আল্লাহতায়ালা সহায় হন। নামাজ আদায় করে বেরোনোর প্রচেষ্টায় আপাতত। অথচ শরীর মানছে না। জ্বর উঠে গিয়েছে। কাউকে জানায়নি। জ্বর এলেই আয়ুষ নিজে হুঁশ হারায়। এটা পরিবারের সকলেরই জানা কথা। তখন মালিহা বেগম সারারাত ছেলের পাশে পড়ে থাকেন। অথচ আজ তিনি নেই। আয়ুষ জানায়নি। জ্বরে তার চক্ষুদ্বয় রক্তাভ হয়ে উঠেছে। চোখ দুটো ক্রমশ ঝাপসা হচ্ছে। মেলে রাখা দুষ্কর। উস্কো চুল আর ফ্যাকাশে আদল। শোচনীয় অবস্থা। সাজ রুমে এসেছে। সাধারণত আয়ুষ এ সময় বাড়িতে থাকে না। তাই এই সময়টা সে আয়ুষের রুমেই কাটায়। আজ হঠাৎ আয়ুষকে রুমে দেখে অবাক হল। লাইট নিভিয়ে শুয়েছিল সে। সাজ লাইট ধরাতেই চমকে উঠল। চোখের উপর হাত রেখে শুয়ে আছে আয়ুষ। কমফোর্টার কোমর অবধি জড়ানো। ধবধবে মুখশ্রী বেরঙিন। সাজ তড়িঘড়ি করে এগোয়। সকালেও আয়ুষের শরীরটা খারাপ ছিল। আয়ুষের কপালে হাত দিতে গিয়েও থমকে যায় তার হাত। আয়ুষ কিছু বিড়বিড় করছে হয়তো। জ্বর কি খুব বেশি? এভাবেই বা কতক্ষণ থাকবে সাজ? যদি খুব অসুস্থ হয়ে যায়? দোনামোনা করে কপাল পরক করার জন্য হাত বাড়ায় সাজ। মুহূর্তেই আয়ুষ চোখ মেলে। আয়ুষের লাল আভাযুক্ত চোখ দেখে খানিক ভয় পায় সাজ। পিছু সরে আসে। আয়ুষের মাথা তোলার উপায় নেই, চোখ মেলতেও তার বহু কষ্ট হল। চোখে জ্বালাপোড়া শুরু হয়েছে। সাজ আমতা আমতা করে বলল, আমি জ্বর থার্মোমিটার দিয়ে মাপতে চাইছিলাম। আয়ুষের কথা বলার জোর নেই। জ্বরে কাহিল অবস্থা। সাজ অবাক হল। সাজের উপস্থিতি আয়ুষ কিভাবে বুঝল? আয়ুষের জ্বর হলে ওর কোনো হুঁশই থাকে না। কি করছে না করছে কিছুই না। সেখানে সাজের উপস্থিতিতে ওর টের পাওয়ার কথা ছিল না। আয়ুষ প্রচণ্ড কষ্টে উঠে বসে। মাথা তুলতেই সে অনুভব করল তার পুরো পৃথিবী ঘুরছে। মাথা চেপে বসে রইল খানিকক্ষণ। সাজ দ্রুততায় বেডসাইড ড্রয়ার হাতরে থার্মোমিটার বের করল। আয়ুষের দিকে বাড়িয়ে দিতেই আয়ুষ সাজের হাত স্পর্শবিহীনই থার্মোমিটার খানা ফেলে দিল। আপাতত নিজের উপর কোনো কন্ট্রোল তার নেই। সাজ আতকে উঠল। পিছু সরে এসে শুধাল, আপনার কি খুব খারাপ লাগছে? আয়ুষ উত্তর দেয় না। বহুকষ্টে নিজেকে দাঁড় করায়। যতবার পড়ে যাওয়ার উপক্রম হয় নিজেকে সামলে উঠে দাঁড়ায় ততবার। সাজ তাকে ধরতে আসতেই এবার সে নিয়ন্ত্রণহীন জবাব দেয়, দূরে থাকুন, যেই হন স্পর্শ করবেন না আমায়। আমার উপর কলঙ্ক লেগে যাবে, আল্লাহতায়ালা রুষ্ট হবেন। দূরে থাকুন। আয়ুষ ধীরগতিতে বেরিয়ে গেল। অনিয়ন্ত্রিত মস্তিষ্ক সাজকে চিনতে পারল না। পারার কথাও না। হুঁশবিহীন এই মস্তিষ্ক জ্বরের সময়টায় কেবলি মায়ের স্পর্শকেই চেনে, আর কাউকে নয়। তবে বোধহয় একজন রয়েছে যাকে মস্তিষ্কের কাছেও হার মানতে হয়, কেননা তার উপস্থিতি কেবল মস্তিষ্কেই নয়, বক্ষস্থলেও। আয়ুষ বেরিয়ে কোথায় যাবে তার চিন্তা করে না, কক্ষে অন্য কারো উপস্থিতি লক্ষ্য করেই বেরিয়ে আসে। জ্বরের মাঝেই বিড়বিড়িয়ে বলে,
তোমার অস্তিত্বের ছায়া আমার রন্ধ্রে এমনভাবে মিশে রয়েছে যে আমার বেসামাল হুঁশবিহীন মস্তিষ্ক তুমি ব্যতীত অন্য নারীর নিকটের আধার ও মেনে নিতে অক্ষম। তুমিহীনা অন্য নারী ধারে কাছে এলেই আমার প্রতিটি নিউরনে তুমি নামক অসুখের সংকেতময় ঢেউ বয়ে চলে। দেখো, এই ১০৪ ডিগ্রি জ্বরের মাঝেও পরনারীর স্পর্শে আমি নিজেকে কুলসিত হতে দিইনি। প্রাণ আমার টলতে টলতে ছাদের দিকে যায়। সাজ পিছু করতে চেয়েছিল, তবু যায় না। আরও যদি রেগে যায় আয়ুষ? চিন্তাও কম হয় না। ছাদে ছোটখাটো একটি চিলেকোঠার ঘর রয়েছে। আপাতত আয়ুষের গন্তব্য সেদিক পানে। মাথা কেমন ঝিমঝিম করে উঠছে প্রতিটি মুহূর্তেই। সিঁড়ি বেয়ে উঠতে যেয়েও কবার যে হোঁচ খেল। সন্ধ্যার সময় সকলেই বোধহয় নিচে আড্ডারত। আয়ুষকে কেউই লক্ষ্য করেনি। আয়ুষ ধীর পায়ে ছাদে যায়। অনাকাঙ্ক্ষিত বসতেই চোখের সামনে ঝিলিককে দেখতে পায় সে। এটা কি তার বিভ্রম? জ্বরের ঘোরে কি সে হ্যালুসিনেট করছে? ঝিলিকের এখানে থাকার কথা কি, তাও এ সময়ে? মেঘলা ঝরোলা হাওয়া চারিপাশে। কালবৈশাখী হানা দিচ্ছে বুঝি? আয়ুষের মনের মতো। আয়ুষ ধীর পায়ে পেছন ফিরে থাকা রমণীর দিকে পা বাড়ায়। ওর কি এ মুহূর্তে ঝিলিকের সান্নিধ্য প্রয়োজন? প্রয়োজন। কিন্তু সে অধিকার কি বাকি রয়েছে তার জন্য? নেই তো। আয়ুষ হাত বাড়ায়। অথচ ঝিলিককে স্পর্শ করার সাহস তার আসে না। ঝিলিক কারো উপস্থিতি টের পেতেই পিছু ফিরল। বাহিরে প্রচণ্ড হাওয়া। সন্ধ্যের এই কাল বৈশাখীর ঝড়ো হাওয়া তার বড্ড পছন্দের। তাই সকলের থেকে আলাদা হয়ে এখানে এসেছে খানিকক্ষণ একা থাকার উদ্দেশ্যে। এ হাওয়ায় ঝিলিকের লালচে কমলা রঙা কেশদ্বয় উড়ে বেড়াচ্ছে মুক্তমনা হয়ে। সন্ধ্যার শহরের আলোধারে ঝিলিককে এই মুহূর্তে অপার্থিব মনে হল। আয়ুষ হুট করে নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাতে আরম্ভ করল। চোখ দুটো টকটকে লাল হল তার। ঝিলিকের আদলখানা একবার ছুঁয়ে দেওয়ার বড্ড লোভ জাগল। এই জ্বরে সে সম্পূর্ণ খেইহীন এক মানব। তার কেবল মনে হল সামনের রমণীটিকে সে ছুঁয়ে দেখে না বহুদিন। আয়ুষের এমন ভাবগতি দেখে পিছিয়ে আসে ঝিলিক। ভ্রু কুঁচকে কঠোর স্বরে বলে, কি করছেন এসব? রুক্ষ স্বরে কথাখানা বলেই সে পা বাড়াল। আয়ুষ ঝিলিকের হাতখানা মুঠো করে ধরল। ঝিলিক সাথে সাথে ঝাড়া মেরে ফেলে দিল হাতখানা। সাথে এক অবাক করা কাণ্ড করে বসল। থাপ্পড় বসিয়ে দিল আয়ুষের গালে। সাথে ঝাঝালো স্বরে বলল, আমাকে ছোঁয়ার সাহস আপনার হয় কি করে? আয়ুষ অবাক হয়। চোখে জল জমে। স্বর বিধে আসে। নিজেকে সংযত রাখার বহু চেষ্টা চালায়। আধারে তা মিশে যায়। দৃশ্যমান হয় না ঝিলিকের দৃষ্টিতে। বলে, ঝিলিক, আমার বড্ড খারাপ লাগছে ঝিলিক। জ্বর হয়েছে বোধ হয়। ঝিলিক নির্লিপ্ততায় বলে, তো এভাবে বলো না, দোহাই তোমার। ঝিলিক অস্ফুট হাসে। কি অদ্ভুত ছলনা এই পুরুষের! তাকে ভাঙার অন্য এক প্রচেষ্টা বুঝি এটা। তবে সে তো আর ভাঙবে না। রুক্ষতায় বলে, আজ থেকে বড় জোর ৬ দিন আগে আমিও এভাবে কেঁদেছিলাম জানেন। পায়ে পড়ে আর্জি জানিয়েছিলাম, স্বীকৃতি চেয়েছিলাম। পরির্বতে পেয়েছিলাম বিশ্বাসঘাতকতা। সেদিন আমিও কেঁদেছিলাম। তবে আজ আপনি কেন আমার দ্বারে? যার জন্য আমাকে ঠকিয়েছেন তার কাছেই না হয় আপনার ঠাঁই হোক। আমি কেন? আয়ুষের বলার মতো কিছু থাকে না। বলেও না কিছু। আয়ুষের নীরবতায় ঝিলিক হাসে। এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল হয়তো আয়ুষের অন্তত অনুশোচনা হচ্ছে। তবে তার নীরবতাই তাকে প্রমাণ করে দিল। ঝিলিক ফের বলল, কি? বলার মতো কিছু নেই তাই তো? থাকার কথাও নয়। আমার থেকে দূরে থাকবেন নয়তো ভালো হবে না। এত নির্দয় কবে হলে ঝিলিক? যেদিন আপনি আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিলেন। ঝিলিক থাকে না। ঝিলিক চলে গেল। একবার ফিরেও তাকাল না। না, একবারের জন্যেও নয়। আচ্ছা, সেদিনও বুঝি ঝিলিকের এমন অনুভূত হয়েছিল যেদিন ও নিজে অন্য কাউকে বিয়ে করে এনেছিল? যেদিন ঝিলিক কেঁদে কেঁদে তাদের সন্তানের কথা ভাবতে বলেছিল? পরিস্থিতি যেমনই হোক, ঝিলিককে তো সে মেরেই ফেলেছে ভেতর থেকে। তবে এখন, এই মুহূর্তে কোনো ধরনের সহানুভূতি সে আশা করছে সে ঝিলিকের কাছ থেকে? আয়ুষ তাকিয়ে রইল ঝিলিকের যাওয়ার পথে। ঝিলিক বুকের কাছটা আঁকড়ে ধরল। খুব করে বিঁধছে কোথাও। মানুষটার জ্বর হয়েছিল। আর ও? না।
একদম ভুল কিছু করেনি সে। তবে তার তো খারাপ লাগার কথাও নয়। বিড়বিড় করে সে। ঘৃণিত পরিণয়ে কি ভালোবাসা হয়? হয় না। আমার প্রণয়ে ভালোবাসার দাফন হয়ে গিয়েছে বহু পূর্বে। আপনিই সেই মৃত ভালোবাসার দাফনকারী। আমাদের কেবল মুক্তিটুকুই বাকি। আয়ুষ ধীরে ধীরে নিচে নামে। শান্ত ভঙ্গিতে ড্রয়িংরুম হয়ে বেরিয়ে যায়। মালিহা বেগম ছেলেকে দেখে ডাক দেন। আয়ুষ, কোথায় যাচ্ছিস? শোন। আয়ুষের সাড়াশব্দ আসে না। সে বেরিয়ে যায়। ঐশীরা আড্ডা দিচ্ছিল। আয়ুষকে এমতাবস্থায় দেখে সকলেই অবাক হয়ে যায়। মালিহা বেগম চিন্তিত হলেন। আয়ুষের জ্বর এসেছিল। সাজ বলেছিল। সে কিচেনের কাজ সেরে সেখানেই যাচ্ছিল। ছেলেটা গেল কোথায় হঠাৎ? জ্বর হলে তো আয়ুষের বেহাগ দশা হয়, তাহলে এখন বেরিয়ে গেল কেন এভাবে? আয়ুষ বেরিয়ে বেজমেন্টের একটি গোপন রুমে যায়। অতি সন্তর্পণে, যাতে কেউ তাকে দেখতে না পায়। সকলের নজর এড়িয়ে সেখানে যেতেই সামনের একখান দেখালে দৃশ্যমান হয় ঝিলিকের অজস্র ছবি। দেয়ালে এক এক করে টাঙানো। কিশোর বয়স থেকে এখনও অবধি। আয়ুষ শেষবের পানে অশ্রুশ্চল চোখে চেয়ে রইল। চোখ বেয়ে বাড়িধারায় জল গড়িয়ে পড়ল। সে এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল ঝিলিকের বড় একটি পেইন্টিং। তার নিজের হাতেই অঙ্কিত। যেটা দেয়ালের বড় অংশ জুড়ে এবং আশেপাশে ঝিলিকের ছোট ছোট বহু ছবি। অন্যরকম হল তার চাহনি। পিছিয়ে আসল আয়ুষ। সামনে থাকা টেবিল থেকে একটা রিমোটে চাপ প্রয়োগ করতেই দেয়ালের একটু থাকা এক বড় স্ক্রিনে ভেসে উঠল ঝিলিকের দীর্ঘপল্লব বিশিষ্ট আখিদ্বয়। আয়ুষ নিজেকে সংযত করতে চায়। কিছুক্ষণ আগের দৃশ্য মনস্পটে ভেসে উঠতেই বারংবার কান্না উগরে আসে তার। সেখানেই পড়ে থাকা এক গিটার হাতে তুলে একটা চেয়ারে বসে পড়ে। চেয়ারখানায় বসে সম্মুখে থাকা সেই চোখ দুটোর পানে মনোযোগ নিবিষ্ট করে। গান কষ্টকে হালকা করে। এমনই প্রচলন। সেই প্রথা অনুযায়ী আয়ুষের স্বর চিরে আপনাআপনি বেরিয়ে এলো এক ভঙ্গুর সুর। চিন্তাতে তোর কাটছে প্রহর। শান্তি নেই এই যন্ত্রণার। মন মাঝিরে, বলনা কোথায়? মন মাঝিরে, আয় ফিরে আয়। সাথে তার অশ্রুদ্বয় বাঁধ ভাঙে। মন খারাপই পরিবর্তিত হয়ে বক্ষস্থলে অসহ্য যন্ত্রণা আরম্ভ হয়। এসবের মাঝেই হুট করে আয়ুষের মস্তিষ্কে হানা দিল অবাক্কর এক বিষয়। বাবা যে বলল, রাশেদ আঙ্কেল। অথচ তিনি তো আমেরিকার বাসিন্দা। এমনকি তার কোনো ছেলেও নেই। তাহলে ওসমান মির্জা তাকে মিথ্যে বলেছে? নাকি এমন কোনে সত্য আছে তা তারই অজানা? গল্প ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।